আচ্ছা ভাইয়াপুর, আজকে আমাদের কেমিস্ট্রি জাস্ট পিওর বেসিকে 2 নাম্বার ক্লাস, এবং আজকের ক্লাসে আমরা শুরু থেকে কালকে শেষ করছিলাম আধুনিক পর্যায় সারণী বা পেরিওডিক টেবিল পর্যন্ত, এবং আজকের ক্লাসে আমরা পেরিওডিক টেবিল থেকে ইলেকট্রন বিন্যাস শেষ করব। আজকে ক্লাসের লেন্থ হইতে পারে 10 থেকে 15 মিনিট। তো চলুন ক্লাসটা শুরু করা যাক। কোন মৌলের প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান? প্রোটন সংখ্যা পাবো থেকে? প্রোটন সংখ্যা হচ্ছে সিরিয়াল গুলো আর কি। প্রথম 30টা মৌল আপনাদের মুখস্থ দিয়েছিলাম হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত, এবং এদের ভিতর যে সিরিয়াল গুলা, হাইড্রোজেনের পর হিলিয়াম, হিলিয়ামের পর লিথিয়াম, এই সিরিয়াল গুলা, এবং এই সিরিয়াল গুলাকেই বলা হচ্ছে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা। যেমন নাইট্রোজেনের সিরিয়াল কত? 7, তার মানে তার ইলেকট্রন সংখ্যাও 7, তার মানে তার প্রোটন সংখ্যাও 7। তার মানে আমরা কি বুঝলাম? নাইট্রোজেনের বাম পাশে নিচে একটা ছোট্ট করে লেখা থাকবে একটা সংখ্যা, এবং সেই সংখ্যাটাই হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা। তার নাইট্রোজেনের ক্ষেত্রে যদি প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা বলতে বলা হয়, তাহলে নাইট্রোজেনের প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা কত? নাইট্রোজেনের প্রোটন সংখ্যা হবে হচ্ছে 7, এবং ইলেকট্রন সংখ্যা হবে হচ্ছে 7। নিচে আছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 20, তার মানে ক্যালসিয়ামের সিরিয়াল কত? 20। ক্যালসিয়ামের সিরিয়াল যদি 20 হয়, তাহলে ক্যালসিয়ামের প্রোটন সংখ্যা 20, ইলেকট্রন সংখ্যাও 20। আপনাদের একটা যদি প্রশ্ন করা হয়, এ একটা মৌল, যে কোনো একটা মৌল এ হইতে পারে, এর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 8, 8 পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, তাহলে আপনাকে আমি বলতে বলছে এই মৌলটা আসলে কি? তাহলে কি আপনারা বলতে পারবেন? তাহলে এই জিনিসটা একটু সমাধান করি। এই মৌলের পারমাণবিক প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা হিসাব করি। এই মৌলের প্রোটন সংখ্যা 8, ইলেকট্রন সংখ্যা 8, পারমাণবিক সংখ্যা দেওয়া আছে কত? পারমাণবিক সংখ্যা তাহলে হবে হচ্ছে 8, তাই না? পারমাণবিক সংখ্যা যদি 8 হয়, তাহলে আমরা কি বলছিলাম যে কোন মৌলের সিরিয়ালটাই তার হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে সিরিয়ালে গণেন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, কতগুলো হলো? 8টা। তাহলে 8 কোথায় যে থামছে? অক্সিজেনে থামছে, তার মানে এই মৌলটা কি? অক্সিজেন। প্রথমে কি করলাম? পারমাণবিক সংখ্যা দেওয়া আছে আমাদের 8, তাহলে আমরা সিরিয়ালটা গণে গেলাম। সিরিয়াল গণে আমরা যে মৌলটা পেলাম সেই মৌলটা লিখে দিলাম, অর্থাৎ এই মৌলটার নাম হচ্ছে অক্সিজেন। অক্সিজেন। তো এটুকু তো আমরা বুঝলাম। এখন আপনাদের কাছে ধরেন দেওয়া আছে বি একটা মৌল, পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 30, তাহলে এই মৌলটা কি হবে সেটা আপনারা একটু বলেন। এই মৌলটা অবশ্যই হবে কি? একটু বলেন, ভিডিও থামে বলেন। এই মৌলটা হবে কি? জিঙ্ক। কি জন্য? কারণ আপনার এটা সিরিয়াল দেওয়া আছে কত? 30। আপনি সিরিয়ালে গণে যাবেন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, সিরিয়ালে 30 পর্যন্ত যায় দেখবেন 30 নাম্বারটা হচ্ছে জিঙ্ক। তার মানে বি একটা মৌল যার নাম কি? যার নাম হচ্ছে আপনার জিঙ্ক। আচ্ছা, এখন আমরা দেখবো কোন শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকে। একটি শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকতে পারে? এটা যদি একটা নিউক্লিয়াস হয় এবং এগুলো যদি হচ্ছে একটা শক্তি স্তর হয়, তাহলে একটা শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকবে এটা আগে আমাদের একটু জানতে হবে। যেমন এখানে নাইট্রোজেন একটা মৌল দেখতেছেন, ক্যালসিয়াম একটা মৌল দেখতেছেন। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7টা, তার মানে নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা 7। নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত? 7টা, 7টা ইলেকট্রন। এবং ক্যালসিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 20টা ইলেকট্রন। তাহলে নাইট্রোজেনের যে 7টা ইলেকট্রন এবং ক্যালসিয়ামের যে 20টা ইলেকট্রন আছে, নাইট্রোজেনের 7টা ইলেকট্রনই কি প্রথম শক্তি স্তরে বা প্রথম অরবিটালে থাকবে? কিংবা ক্যালসিয়ামের যে 20টা ইলেকট্রন আছে, 20টা ইলেকট্রনই কি প্রথম শক্তি স্তরে থাকবে? এরকম আপনার মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে না? যে সবার ইলেকট্রন তো আর সমান না। যেমন জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত? 30, তাহলে তার ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা হবে 30। তাহলে 30টা ইলেকট্রনই কি আপনার প্রথম শক্তি স্তরে থাকবে? অবশ্যই না। তাহলে কোন নাম্বার শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকবে তা নির্ণয় করার জন্য একটা সহজ বা শর্টকাট ফর্মুলা হচ্ছে 2n²। কোন শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকবে, এটা দিয়ে আমরা বুঝবো যে কোন শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকতে পারে। যেমন আপনার প্রথম শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা নির্ণয় করি। ফার্স্ট অরবিটাল। অরবিটালের বাংলা হচ্ছে কিন্তু শক্তি স্তর। শক্তি স্তর বেশিরভাগ অংশ কিন্তু ফাঁকা, এটা কিন্তু আপনাদের একটা প্রশ্ন। ফার্স্ট অরবিটালে বা ফার্স্ট শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকবে? 2 ইনটু n²। n এর মান কত হবে? এখানে n এর মান আপনার শক্তি স্তরের উপর নির্ভর করে। n এর মান কত? 1 থেকে অসীম পর্যন্ত। এবং ধরতে পারেন যে অসীম পর্যন্ত বলতে কি বুঝাচ্ছে? n এর মান শক্তি স্তর বসাবেন। যেমন প্রথম শক্তি স্তর হলে n এর মান 1, দ্বিতীয় শক্তি স্তর হলে n এর মান 2, তৃতীয় শক্তি স্তর হলে n এর মান 3। ফার্স্ট অরবিটাল বা ফার্স্ট শক্তি স্তরে n এর মান কত? n এর মান 1, 2 ইনটু 1²। 1² সমান কত? 1² করলে কত আসে? 1² করলে কিন্তু 1ই আসে। তার মানে 2 ইনটু 1² সমান 2। তাহলে ফার্স্ট শক্তি স্তরে আমরা ইলেকট্রন পেলাম কতগুলা? ইলেকট্রন কতগুলা থাকতে পারে? ফার্স্ট শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে কয়টা? 2টা।
সেকেন্ড শক্তি স্তরে ইলেকট্রন কতগুলো থাকতে পারে, নির্মাণ কত শক্তি স্তর, শক্তি স্তর যত হবে নির্মাণ তত, শক্তি স্তর কত 2, 2 স্কয়ার, 2 স্কয়ার কত 4, এর সাথে 4 এর সাথে 2 গুণ করলে কত হয় 4 দুগুণে 8। তাহলে সেকেন্ড শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকতে পারে 8টা। এরকম করে আপনার থার্ড শক্তি স্তর গণনা করেন, আমি ফোর্থ শক্তি স্তরটা লিখে দিই। 4 নম্বর শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা গণনা করব কি দিয়ে, 2n স্কয়ার দিয়ে, 2n স্কয়ার, n এর মান কত 4, মানে যত নাম্বার শক্তি স্তর তত নাম্বার n, তাহলে n 4 স্কয়ার, 4 স্কয়ার কত 4 4 16, 2 32, 16 দুগুণে 32 টা 4 নাম্বার শক্তি স্তরে 32 টা ইলেকট্রন থাকতে পারে। এবং 3 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে কয়টা, 18টা। আচ্ছা, তো এখন আমরা নেক্সট স্লাইডে চলে আসছি। তো এই স্লাইডে আমরা দেখবো, প্রথম আগে দেখি যে এটা যদি একটা নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসে প্রত্যেকটা শক্তি, একটা নিউক্লিয়াসের বাইরে অনেকগুলো শক্তি স্তর থাকতে পারে, তাই না? একটা নিউক্লিয়াসের বাইরে অনেকগুলো শক্তি স্তর আমরা দিলাম। এখন আমাদের একটু জানতে হবে, আপনি যদি কোনো অঞ্চলের নেতা হন বা জেলার নেতা হন, বা একটা জেলা অনেকগুলো উপজেলা থাকতে পারে, এটা তো সবাই জানে নাকি, একটা জেলায় অনেকগুলো উপজেলা থাকতে পারে, তেমনি একটা শক্তি স্তরে কি অনেকগুলো উপশক্তি স্তর থাকতে পারে না? আচ্ছা, তা আরো সহজ করে বললে, আপনি যদি একটা জেলার নেতা হন বা কোনো দল করেন, তাহলে আপনি যদি একটা জেলার নেতা হন, তাহলে আপনাকে বলবেন না অবশ্যই উপজেলা সেট আপ দিয়ে দিতে বা উপজেলা সভাপতি সেক্রেটারি বানায় দিতে। তাহলে একটা জেলা অনেকগুলো উপজেলা থাকে, এবং একটা জেলা ধরেন আপনার এটা একটা জেলা, এটা একটা উপজেলা, বড় একটা উপজেলা, এটুক একটা উপজেলা, এবং এটুক একটা উপজেলা। ধরেন এটুক একটা উপজেলা, এটা হচ্ছে ছোট উপজেলা, ছোট উপজেলা থাকতে পারে না, এটা ধরেন একটা উপজেলা। এই বিশাল, এটা একটা উপজেলা, এটা একটা উপজেলা, এটা একটা উপজেলা, এরকম 4-5টা উপজেলা থাকতে পারে, একটা ছোট থাকতে পারে, একটা বড় থাকতে পারে, এটা বড় থাকতে পারে। তাই বড় উপজেলা একটা সেট আপ দিবেন, ছোট উপজেলা একটা সেট আপ দিবেন। এরকম ভাবে শক্তি স্তরে কিন্তু অনেকগুলো উপশক্তি স্তর থাকে। এরকম ধরেন এটা যদি একটা শক্তি স্তর হয়, তাহলে এটা এইটুক মিলে একটা উপশক্তি স্তর, এটা একটা ছোট উপশক্তি স্তর, বা পুরোটা মিলে একটা বড় শক্তি স্তর। তাহলে শক্তি স্তরে কিন্তু এরকম একটা নাম আছে, যেমন উপজেলা নাম থাকে না, ধরেন উপজেলা, এই উপজেলার নাম দিলাম ধরেন আপনার এস উপজেলা, সবচেয়ে ছোট উপজেলার নাম দিলাম এস, এর চেয়ে একটু বড় দিলাম পি, এর চেয়ে একটু বড় দিলাম ডি, এবং এর চেয়ে একটু বড় দিলাম এফ। হতে পারে না? এরকম ভাবে আপনার সবচেয়ে ছোট্ট একটা উপশক্তি স্তর নিলেন, একটা ছোট্ট উপশক্তি স্তর নিলেন, ছোট্ট উপশক্তি স্তর নাম কি এস, এর চেয়ে বড় কি, এর চেয়ে বড় হচ্ছে পি, এর চেয়ে বড় কি ডি, এবং এর চেয়ে বড় হচ্ছে এফ। একটা শক্তি স্তর হিসাব কিন্তু করতেছি, একটা শক্তি স্তর, একটা শক্তি স্তরে কিন্তু এতগুলা উপশক্তি স্তর থাকতে পারে বা উপজেলা থাকতে পারে। এটা কি ধরছি, এটা উপশক্তি স্তর নাম ধরছি এসপিডিএ। ধরেন এখানে দুইটা ইলেকট্রন মিলে একটা উপশক্তি স্তর তৈরি করলো। এখানে ধরেন আপনার 6টা ইলেকট্রন মিলে এখানে একটা উপশক্তি স্তর তৈরি করলো। আপনার কাছে দুইটা উপশক্তি স্তর আছে বা দুইটা উপজেলা আছে, তার ভিতর 10 জন সক্রিয়, অসক্রিয় সমান 2 জন সক্রিয়, সক্রিয় 2 জন, অসক্রিয় 10 জনের সমান না, তাই না? কারণ সক্রিয় মানুষ 2 জন যে কাজ করতে পারবে, অসক্রিয় 10 জনও কিন্তু সে কাজ করতে পারবে। তাহলে সক্রিয় ধরেন এস, এসে ধরেন আপনার দুইটা ইলেকট্রন থাকতে পারে, পি এর চেয়ে একটু অসক্রিয়, তাহলে এখানে কয়টা ইলেকট্রন থাকতে পারে, এখানে আপনার 6টা ইলেকট্রন ধরেন থাকতে পারলো। তাহলে এখানে 6 জন অসক্রিয় মিলে 2 জন সক্রিয় গঠন করলো। এগুলো সব বাদ, আরো সহজে আমি ইলেকট্রন বিন্যাস বুঝাইতে চাই, আরো সহজে একটু বুঝি। ধরেন আপনি কি একটা ইঞ্জিনিয়ার, আপনাকে কি বললো, একটা বিল্ডিং বানাইতে বললো, যে বিল্ডিং এর কাছে দুইটা ইনফরমেশন দেওয়া আছে, 1 ইউনিট সমান 1 তলা, এই একটা ইনফরমেশন দেওয়া আছে, এবং প্রতিটা ইউনিটের নাম হবে এস পি ডি এফ আকারে। প্রতিটা ইউনিটের নাম শুরু থেকে এস থেকে যাবে, তারপর পি তে যাবে, পরে ডি তে যাবে, পরে এফ তে যাবে। প্রথমে কি বলছে, একটা ইউনিটের জন্য 1 তালা, প্রতিটা ইউনিট নাম হবে এসপিডিএফ করে আর কি, এক্সপিডিএফ করে আর কি। তো ধরেন এটা একটা ফিজিক্সের ম্যাথ, এটা আমরা একটু সমাধান করি। তাহলে আপনার কি বলছে, একটা ইউনিট 1 তালা, 1 তালা কয়টা ইউনিট থাকতে পারে, একটা ইউনিট। ধরেন এটা হচ্ছে নিচতলা, নিচতলা, তাই নিচতলা কয়টা ইউনিট থাকবে, একটাই। এখন তাহলে যদি 2 তলা হয়, তাহলে 2 তলায় কতগুলো ইউনিট হবে, 2 তলায়
দুই তলা ইউনিট হবে কিন্তু দুইটা, কারণ এক তলা যদি একটা ইউনিট হয় এর সাথে যদি দুই গুণ করে দেয় তলা এ পাশেও দুই গুণ করা লাগবে, তাহলে দুই তলা সমান কয়টা ইউনিট? দুইটা ইউনিট, তাই না? তাহলে দুই তলায় কয়টা ইউনিট থাকবে? দুইটা ইউনিট, কারণ এখানে এক তলা সমান এক ইউনিট থাকতো, এখন আপনারা উভয় পক্ষে দুই দ্বারা গুণ করছে, তাহলে এখানে দুই তলা সমান দুই ইউনিট হবে, বা তিন দ্বারা গুণ করলে হবে হচ্ছে তিন তলা সমান তিন ইউনিট, তাই না? তাহলে দুই তলায় কয়টা ইউনিট থাকবে? দুইটা ইউনিট। ইউনিটের হিসাব তো আপনারা বুঝেন, এগুলো না বুঝালে চলবে। দুই তলায় কয়টা ইউনিট? ধরেন এটা একটা ইউনিট, এটা একটা ইউনিট, আগে ইউনিট গুলো বসাই। তাহলে তিন তলায় কয়টা ইউনিট থাকবে? তিন দ্বারা গুণ করেন, তিন তলা সমান তিনটা ইউনিট, তাহলে তিন তলায় কয়টা ইউনিট থাকবে? তিনটা ইউনিট। এটা একটা ইউনিট, এটা একটা ইউনিট, এটা একটা ইউনিট। তাহলে চার তলায় কয়টা ইউনিট থাকবে? চারটা ইউনিট থাকবে। ধরেন এটা একটা ইউনিট, এটা একটা ইউনিট, এটা একটা ইউনিট, এটা একটা ইউনিট। তাহলে আমরা প্রথম সত্যটা মেনে চললাম, ইঞ্জিনিয়ার হিসেবে আমরা প্রথম সত্যটা মানলাম, কারণ প্রতিটা ইউনিটের নাম হবে এসপিডিএফ আকারে। আগে আমরা ইউনিটের নাম্বার গুলা লিখি। এটা হচ্ছে প্রথম তলা, এটা হচ্ছে দ্বিতীয় তলা, দ্বিতীয় তলা, এটা হচ্ছে তৃতীয় তলা, এটা হচ্ছে চতুর্থ তলা। প্রতিটা বাসায়, অনেক বাসার সামনে লেখা দিবেন 4A 4B, এ পাশে 4A হলে এই পাশে 4B, যাতে একটা ইউনিটের নাম দেওয়া হয় আর কি, 4A 4B, বা 5 তলা হলে 5A 5B। তাহলে প্রতিটা তালার নাম লিখলাম। এখন প্রতিটা ইউনিটের নাম হবে এসপিডিএফ আকারে। তাহলে এক তলায় একটা ইউনিট আছে, তাহলে এক তলায় একটা ইউনিট যদি যাই এসপিডিএফ আকারে, তাহলে এখানে কয়টা হবে? খালি এস থাকবে, পি থাকবে? কারণ পি থাকবে না তো, কারণ এস একটা যদি হয় এস, তাহলে আরেকটা হবে পি, আরেকটা হবে ডি, আরেকটা হবে। দুই তলায় যদি যাই, দুই তলায় তাহলে আমরা এসপিডিএফ আকারে যদি যাই, তাহলে এখানে হবে এস, এখানে হবে পি, এস আর পি হবে, কারণ এখানে দুই তলায় দুইটা ইউনিট, মানে দুইটা নাম হবে। তো তিন তলায় তিনটা ইউনিট, তিনটা নাম হবে। এসপিডিএফ আকারে যেতে হবে, এটা হবে এস, তাহলে এটা হবে পি, এটা হবে ডি। চারটা ইউনিট, চার তলা, তাহলে চারটা নাম হবে, তাহলে এটা যদি হয় এস, এটা হবে পি, এটা হবে ডি, এটা হবে এফ। এটুকু বুঝছেন? আর অনেকে মনে একটা প্রশ্ন আসতে পারে যে পাঁচতলা হয় তাহলে পাঁচটা ইউনিট, এফ এর পর তাহলে কি হবে? এগুলা আরেকটা হিসাব, এগুলো হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতি হিসাবে, এগুলো পরের ক্লাসে আমরা বলবো। আপাতত এই যতটুকু পড়াইছি ততটুকু পড়েন। এখন আপনার একটু আগে কি বলছিলাম যে এস এর ক্ষেত্রে আমরা কয়টা ইলেকট্রন যাইতে পারে? দুইটা। পি এর ক্ষেত্রে 6টা, ডি এর ক্ষেত্রে 10টা, এফ এর ক্ষেত্রে যাইতে পারে 14টা। এটা আরেকটা হিসাব, এটা সূত্র মতো দিয়ে বাই করতে হয়, বাট এগুলো আমরা সূত্র মতো জানবো না। যে এটুক জানবো, এস এর ক্ষেত্রে আমরা জাস্ট দুইটা ইলেকট্রন নিতে পারবো, পি এর ক্ষেত্রে নিতে পারবো 6টা ইলেকট্রন, ডি এর ক্ষেত্রে নিতে পারবো 10টা ইলেকট্রন, এবং এফ এর ক্ষেত্রে নিতে পারবো আমরা হাইস্ট 14টা ইলেকট্রন। আচ্ছা, তাহলে এস এর ক্ষেত্রে আমরা দেখলাম দুইটা ইলেকট্রন, পি এর ক্ষেত্রে 6টা ইলেকট্রন, ডি এর ক্ষেত্রে 10টা ইলেকট্রন, এফ এর ক্ষেত্রে 14টা ইলেকট্রন যেতে পারে। ইলেকট্রন গুলো এখন সাজাবো কেমনে? এখানে এস আছে, এস এ কয়টা ইলেকট্রন যেতে পারে? দুইটা, উপরে 2 লিখবো। 2s, এস এর ক্ষেত্রে কয়টা যেতে পারে? দুইটা। পি এর ক্ষেত্রে কয়টা যেতে পারে? 6টা। এস এর ক্ষেত্রে দুইটা, পি এর ক্ষেত্রে 6টা, ডি এর ক্ষেত্রে 10টা। যে ডি এর ক্ষেত্রে 10টা ইলেকট্রন যেতে পারে। কারণ এস এর ক্ষেত্রে কয়টা? দুইটা, পি এর ক্ষেত্রে 6টা, ডি এর ক্ষেত্রে 10টা, এফ এর ক্ষেত্রে 14টা। এই যেরকম করে গেলাম, দুইটা, 6টা, 10টা, 14টা। তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস কিন্তু এখানে শেষ। এখন আর আমাদের ইলেকট্রন বিন্যাস নেই। কারণ ধরেন আপনার কাছে অ্যালুমিনিয়াম বা আপনার কাছে সোডিয়াম, আমরা ছোটটাই করি আর কি। আপনার কাছে কি ধরবো? ধরেন নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস জানতে চাইলো। নাইট্রোজেনের ইলেকট্রন কয়টা? এটা তো আগে আমাদের জানতে হবে, তারপর না ইলেকট্রন বিন্যাস। নাইট্রোজেনের ইলেকট্রন কয়টা? নাইট্রোজেনের ইলেকট্রন কত? 7। কারণ হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। 7 নম্বরে নাইট্রোজেন, তার মানে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা কত? 7। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে কয়টা ইলেকট্রন আছে? 7টা। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা, 7টা। এখন এতক্ষণ আপনি ইঞ্জিনিয়ার ছিলেন, এখন আপনি ধরেন আপনি বাড়ির মালিক। তাহলে তাহলে কি করবেন? আপনার কাছে মনে করেন 7জন যাত্রী আছে, প্রথম যাত্রীকে বা 7জন আপনার ভাড়াটিয়া আছে, তাহলে প্রথম 7জনকে আপনি এই বিল্ডিং এ তুলবেন নিচতলা থেকে। মানুষ নিচতলা থেকে তো উপরতলা যাইতে চায়, তাই না? তাহলে আপনার কাছে 7জন ভাড়াটিয়া আছে, আপনি নিচতলা থেকে উপরতলা তুলবেন। নিচতলায় হাইস্ট 2জন ইলেকট্রন, 2টা ইলেকট্রন বা 2জন ভাড়াটিয়া তুলতে পারবেন। দুই তলা কয়টা ভাড়াটিয়া তুলতে পারবেন? এ পাশে 2টা, এ পাশে 6টা, সব মিলায় কত? 8টা। এই পাশ দিয়ে কিন্তু যাইতে হবে, আবার উপর দিয়ে কিন্তু যাইতে হবে, তাই না? তাহলে আপনার প্রথমে 1:2, দুইটা ইলেকট্রন। তাহলে প্রথম তলায় আপনি দুইটা ইলেকট্রন নিয়ে যাবেন। এই দুইটা ইলেকট্রন, একটা দুইটা গেছে, তাহলে দুই তলায় কয়টা নিতে পারবেন? দুই তলায় 6, 7, 8টা ইলেকট্রন নিতে পারবেন। খেলনার মতো করে হিসাব করেন ভাই, এগুলা অত প্যারা নেওয়ার প্রয়োজন, এগুলা খেলনার মতো করে হিসাব করেন। তো দুই তলায় হাইস্ট 8টা ঢুকাইতে পারবো, তাহলে আমার কাছে অবশিষ্ট আছে কয়টা? 5টা। 1, 2, 3, 4, 5। তাহলে এখানে আমরা দুইটা ঢুকাই, তাহলে এখানে আমরা দুইটা গেল, এই তালা থেকে দুইটা গেল, এটা ব্লক হয়ে গেল। এবং এই পাশে 6টা নিতে পারবো,
আছে কয়টা? তিনটা। তাহলে এখান থেকে আমরা তিনটা নিই, বাকি তিনটা খালি থাকলো না, তাই না? তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা কি হবে এটা যদি আমরা একটু লিখি। প্রথমে আমরা 1s2 লিখবো, কারণ প্রথম দুইটা ইলেকট্রন কিন্তু 1s2 তে আমরা ঢুকাইছি। এরপর আমরা কি লিখবো? 2s2 2p6। 2p6 না, এবার আমরা 2s2 লিখবো, কারণ আবার দুইটা ইলেকট্রন আমরা 2s2 তে ঢুকাইছি। মানে 2 নাম্বার আর কি বিল্ডিং, দুই তলা, আবার নাম হচ্ছে এস, মানে 2s এ ঢুকাবো আর কি। 2s কি একটা বাসার বা একটা ইউনিটের নাম ধরেন। তারপর আমরা বাকি কয়জন ভাড়াটিয়া আছে? তিনজনের জন্য আমরা 2p6 যথেষ্ট, কারণ এখানে 6টা ইলেকট্রন ঢুকতে পারে। তার কারণ এখানে 6টা ইলেকট্রন ঢুকতে পারে, তার মানে এখানে কি লিখবো? 2p6 না লিখে আমরা লিখবো 3, কারণ আমার তো বাকি আছে ভাড়াটিয়া আছে 3জন, 6জন তো লোক কোথা থেকে, তাই না? এতক্ষণ আমাদের সব হিসাব মিটআপ ক্লিয়ার করলাম। আমরা কয়েকটা ইলেকট্রন বিন্যাস করি। এখন আপনার কাছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস জানতে চাইছে। আচ্ছা, এটাও মুছে ফেলি, এটাও লাগবে না। আগে আমাদের সোডিয়ামে ইলেকট্রন জানতে হবে। সোডিয়ামের মোট ইলেকট্রন কয়টা আছে? সোডিয়ামের মোট ইলেকট্রন কয়টা আছে? সোডিয়ামের মোট ইলেকট্রন কিন্তু 11টা আছে। কি কারণে? কারণ সোডিয়ামের সিরিয়াল হচ্ছে 11, তাহলে 11টা ইলেকট্রন আছে। 11 বুঝলা? তো সোডিয়ামের 11টা ইলেকট্রন আছে। সোডিয়ামকে আমরা এখন ইলেকট্রন বিন্যাস করব, তাহলে কি করা লাগবে? প্রথমে আমরা নিচতলা থেকে শুরু করব। নিচতলা মানে কি? একতলা। তাহলে একতলা, একে কয়টা ইউনিট আছে? একতলা সমান একটা ইউনিট, তাহলে একটা ইউনিটের নাম যদি থাকে তাহলে একটা ইউনিটের নাম কি হবে? এস, কারণ আমরা এসপিডিএফ এই সিরিয়ালে তো যাবো, তাই না? তাহলে 1s, এস এ কয়টা ইলেকট্রন ঢুকতে পারে? দুইটা। এই যেটা লিখে রাখছিলাম, এস এ দুইটা, পি এ 6টা ইলেকট্রন, ডি এ 10টা এবং এফ এ থাকতে পারে 14টা। লিখে রাখছিলাম না? অবশ্যই লিখে রাখছি। তারপর এসে গেল, প্রথম তালায় গেল। এখন দ্বিতীয় তালা। দ্বিতীয় তালা কয়টা ইউনিট থাকতে পারে? দুইটা ইউনিট। আমি কিন্তু না দেখে লিখতেছি, আবার বুঝে বুঝে করাইতেছি। দুই তালায় দুইটা ইউনিট কি কি? একটা হবে এস, একটা হবে পি। তাহলে লিখলাম দুই তালা। দুই তালায় দুইটা ইউনিট, এসপিডিএফ আকারে যাবেন, তাহলে প্রথমটা হবে এস, দ্বিতীয়টা হবে পি। তাহলে এসে কয়টা ইলেকট্রন থাকতে পারে? দুইটা, বা 2p। পিতে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 6টা। তাহলে কয়টা হলো? মোট 10টা ইলেকট্রন হয়ে গেল। কারণ বাকি আছে কয়টা? একটা ইলেকট্রন। আরেকটা ইলেকট্রন বসাই। দুই তালা ব্লক হয়ে গেছে, কারণ আমাদের কয় তালায় যাইতে হবে? 3 তালায় যাইতে হবে। তাহলে 3 তালায় গেলাম। 3 তালা, 3 শুরু থেকে এসপিডিএফ আকারে যাবো, তাহলে 3s। এসে যাবে না প্রথমটায়? শুরু থেকে যাব, তাই না? তার মানে এসেই তো যাবে। তাহলে এসে কয়টা ইলেকট্রন থাকতে পারে? দুইটা। আমাদের বাকি আছে কয়টা? একটা। তাহলে 3s1। এই যে ইলেকট্রন বিন্যাস শেষ। বুঝছেন? এখন আমরা ম্যাগনেসিয়ামে ইলেকট্রন বিন্যাসটা করব। ধরেন এটা ম্যাগনেসিয়ামে কয়টা ইলেকট্রন থাকে? 12টা। ইলেকট্রন বিন্যাস করি। প্রথমে একতারা যাবেন। একতারা কি আছে? এস আছে। এসপিডিএফ আকারে যদি নামকরণ করেন তাহলে একতলা কি আছে? এস আছে। ছোট বাচ্চারাও বুঝে আর কি। তাহলে এসে কয়টা ইলেকট্রন থাকতে পারে? দুইটা। তারপর কয়তলা? দুই তালা। দুই তালা প্রথমটা কি? প্রথম ইউনিটের নাম কি? এস। এসে কয়টা ইলেকট্রন থাকতে পারে? দুইটা। আবার পরেরটা কি? 2p। পিতে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 6টা, কারণ পরেরটা কি? দুই তালায় দুইটা ইউনিট না, একটা ইউনিট গেছে, একটা ইউনিট কি? পি। এসপিডিএফ আকারে তো ইউনিট যাবে, তাই না? তাহলে পিতে থাকে কয়টা? 6টা। 6টা। তারপর এখানে কয়টা হয়ে গেল? 10টা হয়ে গেল। এরপর কি থাকবে? দুই তালা শেষ, আবার 3 তালা। 3 তালা প্রথম ইউনিটের নাম কি? এস। এসে কয়টা থাকবে? দুইটা। তাহলে এই যে 12টা। 12টা কিন্তু আমার হয়ে গেল। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাস। এখন আপনাদের বাড়ির কাজ, আপনারা হিলিয়াম, লিথিয়াম ও অ্যালুমিনিয়ামে ইলেকট্রন বিন্যাস করবেন। না পারলে আমি পরের ক্লাসে দেখাই দিব ইনশাআল্লাহ, তবে এই ইলেকট্রন বিন্যাস আপনারা একটু ট্রাই করবেন এগুলো করার জন্য। তো আজকে ক্লাসটা এইটুকুই। যদি ক্লাসটা না বুঝেন আবার আরেকবার দেখে নেবেন। আশা করি যেভাবে বুঝাইছি না বুঝার কথা না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সট ক্লাসে আমরা বিক্রিয়া সমূহ ইনশাআল্লাহ আলোচনা করব। তো আজকে ক্লাসটা এইটুকুই। আসসালামু আলাইকুম।